এবং বিগত আওয়ামী শাসনের যে পরিবেশ পরিস্থিতি ছিল ওই সময়ে যে নির্যাতন নিপীড়ন বিরোধী নেতাকর্মীদের উপর ওই সমস্ত বিষয় থেকে ধীরে ধীরে আসলে জুলাই আন্দোলনের সূত্রপাত হয়। পরে চিন্তা করলাম যে আসলে এই মামলা থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই হাসিনার পতন। পরবর্তীতে আপনার কাকরাইল থেকে পুলিশজন আমাদের আবার দাওয়া দেয়, গুলি করে, টিয়ারশেল মারে এবং আপনার সাউন্ড গ্রেড নিক্ষেপ করে, তখন আমরা স্বর্ণ বিচ্ছিন্ন হয়ে যাই। দীর্ঘদিনের মানুষের বিভিন্ন ছেলেহারা মায়ের অনেক ছেলেহারা মায়ের বোনের ভাইদের মানে এই রক্তের বিনিময়ে তাদের কান্না, তাদের দীর্ঘদিনের যে কান্না ছিল, তা আল্লাহর কাছে ফরিয়াদ ছিল, ওই ফরিয়াদের রহমতে আল্লাহ এই হাসিনার পতন ঘটাইছে। তারা পরিকল্পনা মাফিকেই এই ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্যই তারা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের দুইজন নেতাকর্মীকে অলরেডি আহত করে। তারা আপনার শিবিরের একটা প্রবলেম কি জানেন, শিবির যেখানে মানে তাদের একটু লোক সংখ্যা বেশি অথবা কর্মী সংখ্যা বেশি, তারা সেখানে বিশাল বাঘের মতো আচরণ করে। শিবিরের বিভিন্ন গ্রুপ বিভিন্ন ইয়েতে আমরা নাকি হল দখল করছে একটা অভিযোগ তুলছে, কিন্তু আমরা 5 তারিখের পরে চাইলে ঢাকা কলেজের ক্যাম্পাস দখল করতে পারতাম, হল দখল করতে পারতাম। মেন সমস্যাটা হয় কি, শিবিরের যে গুপ্ত রাজনীতির কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়। তো আপনারা যেটা তারা যে অভিযোগ আপনার ওয়েলফেয়ার পলিটিক্সের, আমরা এটা মনে করি না আমরা তাদের থেকে বেশি কাজ করতেছি, এটা আপনি চ্যালেঞ্জ দিতে পারি শিবিরকে ক্যাম্পাসের মধ্যে। আমাদের সামনে একটা পথশিশু, এই আন্দোলনে আসলে অনেক পথশিশু জীবন দিয়েছে ভাই, এটা অনেকেই বলে না, আমি বলার চেষ্টা করি কারণ আমি দেখছি অনেক পথশিশু মারা গেছে। এই জুলাই আন্দোলন আসলে মানে শোষককে না দেখলে আমি কথা বিশ্বাস করতাম না যে উনি আসলে একটা পিশাচের মতো, মানে রক্ত খেকো পিশাচ যেরকম হয় উনি এরকম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই সেই বিষয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আন্দোলনে আসলে যারা সক্রিয়ভাবে রাস্তায় ছিলেন, আন্দোলন করেছেন, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকার। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি বাণিজ্য প্রতিদিনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে একটু শুরুতেই জানতে চাই আসলে এই যে জুলাই আন্দোলন যে সময় আপনারা শুরু করেছিলেন, কোন বিষয়টাকে সামনে রেখে আপনারা এই আন্দোলনটা শুরু করেন? আসলে ভাইয়া, জুলাই আন্দোলন শুরু করার অন্যতম কারণ ছিল দেশের যে মানে পরিবর্তিত অবস্থা, আপনার সর্বক্ষেত্রে যে বৈষম্য, আপনার যে অন্যায় অবিচার নিপীড়ন, এই সমস্ত বিষয়গুলো থেকেই আসলে জুলাই আন্দোলনের সূত্রপাত। এবং বিগত আওয়ামী শাসনের যে পরিবেশ পরিস্থিতি ছিল ওই সময়ে যে নির্যাতন নিপীড়ন বিরোধী নেতাকর্মীদের উপর, ওই সমস্ত বিষয় থেকে ধীরে ধীরে আসলে জুলাই আন্দোলনের সূত্রপাত হয় এবং এই আন্দোলন আল্লাহর রহমতে সফল হয়। তো আমাদের বিশেষ করে আমার জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার অন্যতম কারণ ছিল, আমি আপনার 2023 সালে 28 অক্টোবর পল্টনে পুলিশ হত্যা মামলার একটা মামলা হয়। ওই মামলাতে পুলিশ অন্যায়ভাবে মিথ্যাভাবে আমাকে জড়ায় এবং আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাইকে 1 নম্বর আসামি করে এবং তাকে নিষ্ঠুরভাবে অমানবিকভাবে নির্যাতনের মাধ্যমে তার থেকে একটা 164 নেয়। ওই 164-এর মধ্যে আমাকে 1 নম্বর আসামি করে। ভাইয়া বিশ্বাস করবেন না, এই আপনার 1 নম্বর আসামি হওয়ার পরে আমি 164-ভুক্ত 1 নম্বর আসামি হওয়ার পরে পুলিশে আমাকে অ্যারেস্ট করতে পারে না, কিন্তু পুলিশের যে মানে সাঁড়াশি অভিযান এবং আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমাদের প্রতি যে রকম আচরণ ছিল, আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ি, বুঝছেন। এবং আমার ফ্যামিলির প্রতি যে একটা স্টিম রোলার চলে এই মামলার পরে, মানসিকভাবে আমি ভেঙে পড়ি এবং আমি পরে চিন্তা করলাম যে আসলে এই মামলা থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই হাসিনার পতন। ওই তাগিদ থেকে আমি বেসিক্যালি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি এবং জুলাই আন্দোলনের প্রত্যেকটা দিন আমার কাছে মানে মনে হয় যে আমি বলতে পারবো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘটনা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম। বিশেষ করে এই আন্দোলনে আপনার 18 তারিখ 19 তারিখ যে মানে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমি মনে করি এই 2টা দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবারে 18 তারিখে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আপনার সর্বাত্মক
শাটডাউনের একটা প্রোগ্রাম ছিল। আমরা ওই দিন সকাল থেকে রাজপথে ছিলাম এবং শুক্রবার 19 তারিখ বিএনপির আপনার প্রেস ক্লাবের সামনে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে ডাক দেয়। ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা রাজপথে সকাল থেকে রাজপথে ছিলাম। এই 2টা দিনে আন্দোলনে আসলে আমি মনে করি যে মোড় ঘুরে যায় আর কি 2টা দিন। 18 তারিখের ব্যাপারে আমি যেটু বলি, আমরা 18 তারিখ আমরা আপনার পল্টন আমাদের সকাল 9টার সময় আপনার শান্তিনগর মোড়ে একটা সর্বাত্মক প্রতিরোধের জন্য একটা মিছিলের আহ্বান করা ছাত্র কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে। তা আমরা ওই প্রোগ্রামে অংশ করার জন্যই আপনার এই শান্তিনগর মোড়ে উপস্থিত হই এবং আপনার প্রথম আমরা একটা মিছিল করি আমরা সড়ক অবরোধ করে এখানে কিছুক্ষণ ছিলাম। পরবর্তীতে আপনার কাকরাইল থেকে পুলিশজন আমাদের আবার দাওয়া দেয়, গুলি করে, টিয়ার শেল মারে এবং আপনার সাউন্ড গ্রেড নিক্ষেপ করে, তখন আমরা স্বর্ণ বিচ্ছিন্ন হয়ে যাই। এর পরবর্তীতে ওই দিনে আপনার 12টার সময় আবার আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ ছিল, এই আন্দোলনটা আসলে ছাত্রদল আপনার টোটালি একটা মানে একটা ইয়ার মধ্যে আপনার সিস্টেমের মধ্যে মানে একটা কৌশলগতভাবে এবং আমরা খুবই সিস্টেমেটিকভাবে আন্দোলন করেছি বলতে গেলে। সিস্টেমেটিক বলতে আমি বলি আপনার মানে আমরা একটা সংগঠিতভাবে একটা ছিলাম আমরা, এবং আমাদের প্রত্যেকটা দিনে আমাদের একদম সেন্ট্রাল থেকে একদম তৃণমূল পর্যন্ত সবার কাছে আপনার মেসেজ যাইতো কী করতে হবে, কোন জায়গায় যাইতে হবে, গ্রুপ ওয়াইজ আমরা বিভিন্ন ভাগে ভাগ করা ছিলাম। এবং আমাদেরকে মনিটরিং করার জন্য আমাদের সেন্ট্রাল যে সুপার 5 কমিটি ছিল ওই সময়, ওই প্রত্যেকজনের নেতৃত্বে আলাদা আলাদাভাবে একটা করা ছিল যে কে কোন জায়গায় কোন দিন কোন আন্দোলনে কোনটা সমন্বয় করবে, কি করবে না করবে, এইভাবেই আসলে জুলাই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। যে আসলে আপনি তো জুলাই আন্দোলনে মাঠেই ছিলেন, তো এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনাকে প্রতিনিয়ত পীড়া দেয় বা আপনার ওই স্মৃতি আপনাকে নাড়ে যে তুমি একটু এগিয়ে যাও এরকম কোনো স্মৃতি আছে কিনা? দেখেন, জুলাই আন্দোলন নিয়ে আমার ছোট্ট একটা স্মৃতির কথা বলি। আপনার সম্ভবত 6 তারিখ 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 6 তারিখে আমি সকালবেলা বাসায় ঘুমিয়ে রয়েছি। তো আমার আমার যে খাটের মধ্যে আমি শুয়ে রয়েছি, হঠাৎ করে দেখি আমার মানে শরীরের মধ্যে কারোর হাত স্পর্শ করতেছে, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি আপনার ঘুম ভাঙা যাওয়ার পরে আমি চোখ মেলে দেখি আমার আম্মা আমার পায়ে হাত দিয়ে বসে রয়েছে। তো আম্মা আমাকে বলতেছে যে টিভির মধ্যে দেখি কত মানুষের হাত নাই, কত মানুষের পাও নাই। আমি কিন্তু আল্লাহ তুই তো জুলাই আন্দোলনে একদিনেও বাসা ছিলি না, প্রত্যেকটা দিন তুই আল্লাহ তোর সুস্থ রাখছে। মানে এই কথা বলার পরে মানে এই স্মৃতিটা না আমি আমার যখনই মনে পড়ে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। তো আসলে জুলাই আন্দোলন আসলে কত আমার হাতের উপর দিয়ে আমি 19 তারিখে প্রোগ্রামের মধ্যে আমি একটা ঘটনা বলি। 19 তারিখ কালভার্ট রোডে আমাদের যুবদলের নবীন তালুকদার ভাই, আমি একসাথে যখন আমরা পুলিশকে দাওয়া দিয়েছিলাম, পুলিশ পাল্টা যখন দাওয়া দিল দৌড় দিতে গিয়ে পিছনে ফিরে দেখি উনি পুড়ে গেছে এবং ওনার মাথার মধ্যে এত বড় গর্ত এই জায়গার মধ্যে, কী দিয়ে গুলি করছে আল্লাহ ভালো জানে। এত রক্ত আর মগজ একসাথেই সাদা বেরিতেছিল, এই সমস্ত জিনিসগুলা। তারপরে ওই দিন এটা 3টার ঘটনা। 2টার দিকে আমার চোখের সামনে একটা এই যে আপনার পার্স হোটেলের যে গলিটা, পল্টন মসজিদের গলিটা, এই মসজিদের সামনে আমরা যখন ঢুকি তখন আমাদের সামনে একটা পথশিশু, এই আন্দোলনে আসলে অনেক পথশিশু জীবন দিয়েছে ভাই, এটা অনেকেই বলে না, আমি বলার চেষ্টা করি কারণ আমি দেখছি অনেক পথশিশু মারা গেছে আমাদের সামনে। ওরা আমাদের সামনে ছিল পুলিশের প্রতিহত করার জন্য। ওই পথশিশুটা আমার সামনে একদম যখন পুলিশ গুলি করতেছিল দাঁড়াইছিল, হঠাৎ করে যখন পড়ে গেল। আমরা যে ওকে এমন একটা পরিস্থিতি যে ওকে যে আপনার ওইখান থেকে উদ্ধার করে আনবো ওই পরিস্থিতি ছিল না। আমরা ব্যাক করে আবার পিছিয়ে চলে আসলাম। এরপরে নবীন তালুকদার ভাইয়ের যখন আপনার মারা গেল, তার ওই দিন আরেকটা ঘটনা বললো আমাদের ঢাকা কলেজ ছাত্রদলের আপনার বর্তমান সদস্য মিলাদ ভাইয়ের একদম আমার সাথে উনি দাঁড়ানো, হঠাৎ করে ওনার বুকের মধ্যে গুলিটা পড়ছে এই জায়গার মধ্যে, কিন্তু ওনার যে আমরা যখন ওনার ধরার পরে ওনার শার্টটা একদম গুলির ইয়াটা এই জায়গায় পড়ছে, দেখা মনে হলো যে ওনার বুকের মধ্যে গুলি পড়ছে। সাথে সাথে ওনার এই ইয়াটা দেখা মানসিকভাবে আমরা এত ভাঙে পড়ছি। আমি এটার পরে আমি 5 মিনিট ওনাকে ধরবো যে এই শক্তিটুকু পাইতেছিলাম না। তা আমাদের যারা সহযোদ্ধারা ছিল তারা ওনাকে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেছে, যদিও প্রথম যে হসপিটাল নিয়েছে হসপিটালে ওনাকে চিকিৎসা দেওয়া হয়নি। পরবর্তীতে অন্য একটা হসপিটালে অনেক আকুতি মিনতি করে ওনার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তো মিলাদ ভাই গুলি খাওয়ার পরে আমি ওই জায়গার মধ্যে আপনার প্রায় 10 মিনিট মাটিতে শুয়েছিলাম। আমি যে কী করবো, আমার কী করা উচিত, ওই মুহূর্তে পুরা সেন্সলেস হওয়ার মতো অবস্থা আর কি হয়ে গেছিলাম। তো জুলাই আন্দোলনটা আসলে হাসিনার মতো একটা স্বৈরা শাসক, ওনার মতো একটা উনি যে একটা নিষ্ঠুর একটা কাজ করলো,
মানে উনি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সাধারণ জনগণ একটা কোটার অধিকার চাইছে। উনি এই জিনিসটাকে মানে এইভাবে উনি ওনার পুলিশ বাহিনী, উনি ওনার পালিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে একদম প্রকাশ্যে গুলি করে মানুষ মারা, আসলে এটা আসলে মানে যখন চিন্তা করি তখনই চিন্তা করি যে উনি কেন এই কাজটা উনি কেন করলো। উনি আসলে যে উনি যেটা ওনার সম্বন্ধে আগে জানতাম, উনি পিশাচ টাইপের লোক। এই জুলাই আন্দোলন আসলে মানে শশককে না দেখলে আমি এই কথা বিশ্বাস করতাম না যে উনি আসলে একটা পিশাচের মতো, মানে রক্ত খেকো পিশাচ যেরকম হয় উনি এরকম। জুলাই আন্দোলন আমাদের সবারই আল্লাহ এই আন্দোলন সফল করাইছে, এই কারণে আমরা আসলে মানে মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করছি। তো এই তো জুলাই আন্দোলন আসলে মানে কিছু বলতে গেলে আসলে আবেগ আপ্লুত হয়ে যায় জুলাই আন্দোলন নিয়ে ভাই, বুঝছেন। তো এই আন্দোলনে কি আসলে ওই সময় আপনারা তো শিবির কি আপনাদের সাথে সম্পৃক্তি ছিল? শুনেন, এই আন্দোলনটা আসলে আমরা সবাইকে নিয়েই করেছি, যেহেতু আমরা ওই সময় শিবিরটা আন্ডারগ্রাউন্ড প্রডিউস করতো আগে থেকে, এখনও তারা করে। তা আমরা আসলে তাদেরকে ওইভাবে চিনতাম না, হ্যাঁ, ওইভাবে তাদের চিনতাম না। কিন্তু এখন হয়তো দুই একজনের সাথে যখন পরিবর্তিত পরিস্থিতির পরে যখন দেখা হয় তখন হয়তো দেখা যায় না ওই তো আমাদের সাথে ছিল, কিন্তু আমরা তখন তাদের চিনতাম না। ওই হিসাবে তারাও আমাদের সাথে ছিল। আর আমি মনে করি এই আন্দোলন আপনার সকল শ্রেণী পেশার লোকজন সবার অংশগ্রহণে আন্দোলন সফল হয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ছিল এবং মানে দীর্ঘদিনের মানুষের বিভিন্ন ছেলেহারা মায়ের, অনেক ছেলেহারা মায়ের, বোনের, ভাইদের মানে এই রক্তের বিনিময়ে তাদের কান্না, তাদের দীর্ঘদিনের যে কান্না ছিল, তা আল্লাহর কাছে ফরিয়াদ ছিল, ওই ফরিয়াদের রহমতে আল্লাহ এই হাসিনার পতন ঘটাইছে। এই যে একটা জিনিস আপনি বললেন যে আপনারা আসলে এই জুলাই আন্দোলনে কেউ কাউকে চিনতেন না, এখন পরিবর্তিত পরিস্থিতি অনেকে চিনছেন, আন্দোলন করছেন একত্রে। এখন যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে ছাত্রদল এবং ছাত্র শিবির যেভাবে মায়ের মুখে অবস্থান, এটার পিছনে আসলে রহস্য কি, কারণ কি? আসলে দেখেন, আমি আপনার বলি, এই মারমুখী অবস্থানের দিক থেকে আমরা আজকে হাসিনা যাওয়ার পরে 2 বছর পর্যন্ত আমরা ক্যাম্পাসে আসি। আমরা আগে ক্যাম্পাস ছিলাম না। এই 2 বছর আপনি আমাদের বিশেষ করে ছাত্র দলের ব্যাপারে ক্যাম্পাসে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, কোনো একটা লোক আপনার ক্যাম্পাসের আপনার স্টাফরা বলেন, কলেজের স্টাফরা বলেন, ক্যাম্পাসের বিভিন্ন দোকানদার, সাধারণ শিক্ষার্থী, সব ক্যাম্পাসে যারা আছে আপনি খুঁজে জানতে পারবেন কারোর সাথে আমরা কেউ যদি বলতে পারে আমরা ছাত্রদলের পক্ষ থেকে কাউকে সামান্যতম ডিস্টার্ব করছি, অথবা তার সাথে আওয়ামী আমলের যে ব্যবহার ছিল, কালচার ছিল, ওরকম কোনো কালচার তাদের সাথে করছি, তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো, আমরা মানে রাজনীতি ছেড়ে দেবো, আমরা চ্যালেঞ্জ করতে পারি। এই 2 বছর আমরা এত সুন্দরভাবে ক্যাম্পাসের মধ্যে সবস্থান রাজনীতি করেছি, সবাইকে নিয়ে আমরা থাকার চেষ্টা করেছি। কিন্তু দেখেন আপনার এই অপর দিক থেকে শিবির যে কাজটা করলো, শিবির আমি তাদের নাম উল্লেখ করেই বলি, শিবির যে কাজটা করলো, রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে রাতের মধ্যে হঠাৎ করে তারা একটা মব সৃষ্টি করলো, রাতের মধ্যে একটা মব সৃষ্টি করে ক্যাম্পাসের মধ্যে ছাত্রদলে যারা ছিল তাদেরকে তারা ক্যাম্পাস থেকে একদম মানে লাঠি সোটা সশস্ত্র অবস্থায় ক্যাম্পাস থেকে তারা বিতাড়িত করার একটা পরিকল্পনা নিল। এবং তারা ওই দিনকার আপনার বিভিন্ন আপনি ফুটেজে দেখবেন তাদের যে ব্যবহার, তাদের যে স্লোগান, তাদের যে কথাবার্তা, এটা কোনো মানে আমি মনে করি পরিকল্পনা ছাড়া তারা এটা করে না। তারা কোনো অসৎ উদ্দেশ্যে পরিকল্পনা থেকে তারা এই কাজটা করছে। এবং ওই ঘটনা তারা রংপুরে করে যদি তারা চুপ থাকতো তাহলে আমরা কিছু মনে করতাম না। তারা সেম ঘটনাটা আমি বলি, পরের দিন তারা বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারা পরিকল্পনা মাফিকেই এই ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্যই তারা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেয়। তো ওই দিন আমাদের যেই ঘটনাটা, মারামারি ঘটনাটা, ওই দিনে আমাদের সকালবেলায় আমাদের একটা বর্ধিত সভা ছিল ক্যাম্পাসে। তো বর্ধিত সভায় অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের নেতাকর্মী যারা ছিল সবাইকে নিয়ে আমরা আস্তে আস্তে আসতেছিলাম। তো সকালবেলায় আমাদের 2-1 নেতাকর্মী যখন ক্যাম্পাসে ঢুকতেছিল, তারা হঠাৎ করে সংঘবদ্ধভাবে আমাদের উপর চওড়া হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের 2 নেতাকর্মীকে অলরেডি আহত করে। তো সাথে সাথে আমরা আমাদের দায়িত্বশীল যারা আছে ক্যাম্পাসে তারা আমাদের ফোন দিল, আমরা সবাই দ্রুত ক্যাম্পাসে আসলাম। আসার পরে দেখেন, আমরা ক্ষমতাসীন ছাত্র সংগঠন করি, এই মুহূর্তে যদি তারা আমাদের সাথে এরকম ব্যবহার করে তাহলে আসলে আমরা মনে করি যে এটা মানে নিজেদের মধ্যে ব্যথিত হওয়ার মতো। এবং আমরা গত 2 বছর তাদের সাথে যে ব্যবহার করেছি সবার সাথে, সেই দিক থেকে আমরা হঠাৎ করে এই জিনিসটা আসলে বুঝে উঠতে পারিনি। এই পরিপ্রেক্ষিতে আমরা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করি এবং প্রতিহত করে তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করি। এবং বিতাড়িত করার পরে তারা আর ক্যাম্পাসে ওই দিন আর পরবর্তীতে আসতে পারে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যেহেতু মানে একসাথেই হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আগামী তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মিশন যে সবার বাংলাদেশ, সেই স্লোগানকে সামনে রেখে আমরা সবার সাথে বর্তমানে ক্যাম্পাসে অবস্থান রাজনীতি করছি।
এরা আপনি যে অভিযোগটা করলেন যে রংপুর আসলে আপনাদের উপর তারা চড়াও হয়েছে, তো ওদের শিবিরের অভিযোগ হলো ওরা একটা জুলাই নিয়ে একটা প্রদর্শনী ছিল, সেই প্রদর্শনীতে আসলে আপনারাই ছাত্রদলই সেখানে আসলে আগে গিয়ে তাদের এই শোপিস বা যেগুলো ছিল ওগুলো ভাঙচুর করেছে, তারা জাস্ট প্রতিরোধ করছে। এটা দেখেন, শিবিরের যে মিথ্যাচারের রাজনীতি, এখানে এটা টোটালি একটা মিথ্যার আশ্রয় নিয়েছে তারা, এমন কোনো ঘটনাই ঘটে নাই। তারা আপনার শিবিরের একটা প্রবলেম কি জানেন, শিবির যেখানে মানে তাদের একটু লোক সংখ্যা বেশি অথবা কর্মী সংখ্যা বেশি, তারা সেখানে বিশাল বাঘের মতো আচরণ করে। আবার যেখানে তারা একদম মানে তাদের লোক সংখ্যা কম, তারা ওইখানে একদম নমনীয় বিড়ালের মতো থাকে। ওই পরিবেশটাই তারা ওইখানে একটা ফুটে তুলছে। ওইখানে তাদের একটু অবস্থান ভালো ছিল দেখেই তারা তাদের অবস্থান জানান দেওয়ার জন্যই তারা ওই বিরোধী যেই মানে তাদের আমাদের যারা কর্মী সংখ্যা আছে তাদেরকে প্রতিহত করার জন্য তারা এই কাজটা করছে। তারা ওইখানে নিজের অবস্থান প্রকাশ করার জন্যই তারা এই কাজটা আমি করছে বলে আমি মনে করি। এখানে অন্য কোনো ঘটনা ঘটে নাই, ওই নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্যই। এবং আমি মনে করি তাদের ক্যাম্পাস দখলের যে রাজনীতি, সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই তারা ওই দিনকার ওই ঘটনা ঘটেছে। এবং ওই ঘটনা সারা বাংলাদেশে ঘটানোর জন্যই তারা একটা মানে পরিকল্পনা মাফিক এই কাজগুলো করেছে। এটা তো আরেকটা অভিযোগ আপনাদের বিষয়ে বড় অভিযোগ যে আপনার সামনে এই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন ইউনিটের কমিটি হবে, এখানে আসলে কমিটিতে পদ পাওয়ার জন্য কে সামনে আগে থাকতে পারে এই ধরনের এক ধরনের মাসেল পাওয়ার আপনারা ক্যাম্পাসে আসলে দেখানোর চেষ্টা করতেছেন, এই অভিযোগটা কতটুকু? দেখেন, এটা খুবই হাস্যকর একটা অভিযোগ। আমাদের সাংগঠনিক ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, উনি আমাদের কমিটি সবসময় ওনার কনসার্নে হয়ে থাকে। তো কমিটি তো হবে, কমিটি হচ্ছে, কমিটি এগুলো তো আপনার সাংগঠনিক বিষয়। তো সাংগঠনিক বিষয়ের সাথে ওনাদের যে অভিযোগ, এটা আমি মনে করি হাস্যকর অভিযোগ। এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের কমিটি হবে, কমিটি যখনই সময় হবে ওনারা নতুন কমিটি দিবে, যারা যোগ্য, যারা দীর্ঘদিনের রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রাম নীতি দিয়েছে, ওরকম যোগ্য ব্যক্তিকে কমিটি দিবে। এই ওনাদের অভিযোগের সাথে এটা আমি মনে করি সম্পূর্ণ হাস্যকর একটা অভিযোগ। আচ্ছা, এইটা আরেকটা বিষয় আপনি শুরুতে আলাপ করছিলেন যে 2023 সাল 28 অক্টোবরের যেই মামলা, আপনি ওইখানকার আসামি। এখন পর্যন্ত আপনি এই রাজনীতিতে এসে কি পরিমাণ মামলার আসামি হয়েছেন বা কতগুলো মামলা এখন চলমান আছে? আমি টোটাল মামলা খেয়েছিলাম 3টা। এর মধ্যে পুলিশ আমার নামে একটা অস্ত্র মামলা দিয়েছিল, আর 28 অক্টোবর পুলিশ হত্যা মামলা, আর একটা মামলা দিয়েছিল আমরা গাড়ি ভাঙচুরের মামলা। এই 3টা মামলার মধ্যে আসলে আমরা পুলিশ হত্যা মামলা যে মামলাটা, আমি যেহেতু জানি যে আপনার পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে আমাদের নাম, যেহেতু ওনারা সত্য যাচাই বাছাই করে আমাদের নাম পায় না দেখে ওনারা চার্জশিট দিয়ে দিয়েছে। আর বাকি দুইটার মধ্যে একটা আপনার হয়ে গেছে, উচ্চ আদালত থেকে স্টে অর্ডার হয়ে আপনার এটা বাদ গেছে। আর আরেকটা আপনার আমরা হাজিরা দিচ্ছি আর কি। এখন ওটা আশা করি দ্রুত শেষ হয়ে যাবে আর কি। একটা বিষয় একটু আমরা শেষের দিকে আসি। আপনারা যেটা বলছেন সবশেষ সহ অবস্থানের রাজনীতি আপনারা করতে চান। এই যে সহ অবস্থানের রাজনীতি আমরা সাম্প্রতিক সময় দেখলাম ঢাকা আলিয়ায় আপনাদের এক এমপি এবং জামাতের এক এমপির নেতৃত্বে একটা সমন্বয় করে তারা এখন ঢাকা আলিয়ায় সহ অবস্থান করছেন। আপনি আসলে কেমন রাজনীতি এবং ছাত্রনেতা হিসেবে ক্যাম্পাসে কি পরিবেশ, রাজনীতি কি পরিবেশ দেখতে চান? এইটাকে আসলে দেখেন, এই জিনিসটা আমরা খুবই পজিটিভভাবে দেখছি। এবং এটা আমাদের সিনিয়ররা বসে একটা সিদ্ধান্ত দিয়েছে। আলিয়ার অবস্থা, আলিয়া তো যে বললাম না, শিবিরে যেখানে অবস্থান একটু ভালো, ওইখানে তারা খুব মানে রুদ্রমূর্তি ধারণ করে। আলিয়ার তো সেম একটা ঘটনা ঘটেছে। তারপরেও আমাদের স্থানীয় আমাদের লোকাল এমপি এবং তাদেরও জামাত ইসলামের একজন এমপি, ঢাকা 5-এর এমপি, ওনারা বৈশা একটা করেছে। এটা খুবই অবস্থা না। শুনেন, আওয়ামী আমলের যে রাজনীতি, আমরা এই রাজনীতি ক্যাম্পাস দখলের রাজনীতি, এই রাজনীতি এখন আর চাই না। আমরা চাই সর্বস্থানের রাজনীতি। যারা জুলাইয়ের পক্ষে ছিল, যারা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল, তাদের নিয়ে আমরা ক্যাম্পাসে সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা শুধু স্পেসিফিক শিবিরকে না, আমরা সবাইকে স্পেস দিতে চাই। যারা আছে সবাইকে নিয়ে ক্যাম্পাসে একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর ক্যাম্পাস আমরা চাই। আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। এটা আমি তাদের এই উদ্যোগটি স্বাগত জানাই। এবং আমাদের ক্যাম্পাসে তো আমরা যেহেতু ওই দিনকার পরবর্তী ঘটনা আমরা প্রতিহত করেছি, তারপরে প্রতিহত করার পরে তারা ক্যাম্পাসে আসছে, আমরা তাদেরকে আর ওইভাবে কোনো কিছু করি নাই। এবং আমরা দেখেন না, ওই দিনের পরে বিভিন্ন শিবিরের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন আমরা নাকি হল দখল করছে একটা অভিযোগ তুলছে। কিন্তু আমরা 5 তারিখের পরে চাইলে ঢাকা কলেজের ক্যাম্পাস দখল করতে পারতাম, হল দখল করতে পারতাম। আমরা একটা হলে কেউ বলতে পারবো না আমাদের একটা শিক্ষার্থীকে আমরা হলে উঠাইছি, আমাদের একটা সহকর্মীকে আমরা হলে উঠাইছি। হল আপনার বিভিন্ন আমাদের কলেজে হলগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে দেওয়া
দেওয়া হয়, ডিপার্টমেন্টের মাধ্যমে যোগ্য যাদের নেসেসারি ভিত্তিতে যাদের প্রয়োজন তাদেরকে হল দেওয়া হয়েছে। আমরা 5 তারিখের পরেও কোনো হল দখল করি নাই। এই ঘটনার পরও তারা অভিযোগ দিছে, তারা বিভিন্ন রকম গুজব ছড়াইছে যে আমরা হল দখল করতেছি, কিন্তু আমরা একটা সিটও দখল করিনি। হল তো দূরের কথা, একটা সিটও আমাদের দখল করার কোনো কেউ অভিযোগ দিতে পারবে না আমরা করছি কিনা। তো আমরা চাই সবাইকে নিয়ে আসে রাজনীতিটা করার, তাদের দিক থেকে আমরা সহযোগিতা চাই। আমরা তাদেরকে আবারও বলি, গুপ্ত আসলে মেন সমস্যাটা হয় কি, শিবিরের যে গুপ্ত রাজনীতির কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়। তারা যদি তাদের গুপ্ত রাজনীতিটা পরিহার করে, আপনার ওপেন রাজনীতিটা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এবং রাজনীতি করতে, সর্বস্থানে রাজনীতি করতে আরও সুবিধা হয়, সম্মানজনক হয়। এটা তো আসলে তাদের দিক থেকে একটা বড় অভিযোগও এরকম যে এই যে 5 আগস্টের পরে তাদের যতজনই ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে তাদেরকে এখন বিভিন্নভাবে আগের মতোই শিবির ট্যাগ দিয়ে বিভিন্নভাবে অত্যাচার মানে করে সরকারি দলের ছাত্র সংগঠন, এমন একটা অভিযোগ আছে। এর জন্যই নাকি তারা গুপ্ত রাজনীতি বা আপনি যেটা আপনার ভাষায় গুপ্ত রাজনীতি তারা চর্চা, এটার কতটুকু সত্য? শুনেন, এই অভিযোগের আমি বিন্দুমাত্র কোনো সত্যতা পাই নাই। আমি একজন সচেতন মানুষ হিসেবে বিভিন্ন নিউজ পত্রপত্রিকা আমি সবসময় দেখি, কিন্তু মানে শিবিরের কাউকে আপনার এইভাবেও করা হয়েছে, আঘাত করা হয়েছে, অথবা ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্ন ক্যাম্পাসে ক্লাস করতে দেয় নাই, পরীক্ষা বসতে দেয় নাই, এরকম অভিযোগ আমি পাই নাই। আমি কোথাও কোনো টিভি নিউজ পত্রপত্রিকা কোথাও দেখি নাই। এটা যদি অভিযোগ করে তাহলে সেফ রাজনীতির জন্য অভিযোগ, এর বাইরে কিছু না। তো একটা বিষয় খুব স্পষ্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখি, শিবির এক ধরনের মানে ওয়েলফেয়ার পলিটিক্স করার চিন্তা করছে বা করে তারা। ছাত্রদল আসলে এই জায়গাটায় পিছিয়ে কেন? ছাত্রদল মোটেও পিছিয়ে না। আপনার হয়তো আমাদের শিবিরের একটা জিনিস কি, শিবিরের আপনার বোর্ড বাহিনী যেটা মিডিয়া বাহিনী, মানে বোর্ড বাহিনী তাদের খুব স্ট্রং। তারা কোথাও কোনো জায়গার মধ্যে 5 টাকা দান করলে অথবা 5 টাকার একটা কাজ করলে এই জিনিসটাকে এমনভাবে ফুটিয়ে তোলে, যেটা আসলে আমরা আমাদের ছাত্রদলে যারা এই সামাজিক ওয়েলফেয়ার রাজনীতিটা করে তাদের পক্ষে ওইভাবে ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না, বা আমাদের মিডিয়াগুলো ওইভাবে আমরা কাভারেজ পাই না, অথবা আপনার যেটাই বলেন। কিন্তু শিবির কোথাও আপনার কোনো কিছু করলে এটা সারা বাংলাদেশব্যাপী তারা তাদের বোর্ড বাহিনী এবং তাদের নিজস্ব মিডিয়া হাউস বা আপনার নিজস্ব যে মাধ্যম আছে তাদের দিয়ে তারা ব্যাপকভাবে প্রচার করতে পারে। আমাদের ক্যাম্পাসে আপনি খোঁজে জানতে পারবেন, আমরা 5 তারিখের পরে একটার পর একটা, এবং বর্তমানেও একটা সামাজিক প্রোগ্রাম আমাদের আগলে চলতেছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। আমাদের শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের একটা কমিটি আছে, ওই কমিটির মাধ্যমে আমরা ক্যাম্পাসের প্রত্যেকটা ডিপার্টমেন্ট 19টা ডিপার্টমেন্ট এখানে অংশগ্রহণ করছে। একটা ফুটবল খেলা চলতেছে এখনও, আপনি হয়তো জানতে পারবেন, এবং ওটা অলরেডি 2টা টিম ফাইনাল চলে গেছে। যে কোনো আমরা 2-1 দিনের ভিতরে এটার ফাইনাল অনুষ্ঠান করব। এর পাশাপাশি আমরা ক্যাম্পাসের মধ্যে আপনার মানে সাধারণ শিক্ষার্থীদের সহায়তা অথবা দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, আপনার ক্যাম্পাসে আপনার গাছ লাগানো, ক্যাম্পাসের আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, ময়লা আবর্জনা পরিষ্কার, তারপরে আপনার ফার্স্ট এড বক্স বিতরণ, যে মানে এই ধরনের আমাদের সামাজিক কার্যক্রম আমাদের ক্যাম্পাসে একটার পর একটা চলমান আছে। এবং আমাদের যেহেতু ছাত্র রাজনীতি আসলে গ্রুপ ভিত্তিক করি আমরা ছাত্রদলটা, আমাদের প্রত্যেকটা গ্রুপ দেখেন আমাদের ঢাকা কলেজে 5-6টা গ্রুপ আছে, এবং আমরা কম্পিটিশন দিয়ে কিন্তু আপনার সামাজিক কাজগুলো করি। যেমন আমাদের গ্রুপ থেকে আমরা একটা কাজ করলাম, অন্য 2টা গ্রুপ থেকে আমাদের দেখা দেখি আরও 2-3টা কাজ করলো, কিন্তু শিবির তাদের সমষ্টিগতভাবে একটা কাজ করতে পারে। কিন্তু দেখা গেছে আমরা গ্রুপ ভিত্তিক হওয়ার কারণে আমরা 5টা কাজ করতে পারতেছি, তখন আমার দেখে আরও 2টা গ্রুপ আরও 2টা কাজ করলো। তো আপনার যেটা তারা যে অভিযোগ আপনার ওয়েলফেয়ার পলিটিক্সের, আমরা এটা মনে করি না আমরা তাদের থেকে বেশি কাজ করতেছি। এটা আপনি চ্যালেঞ্জ দিতে পারি শিবিরকে ক্যাম্পাসের মধ্যে। তাহলে আপনারা এই যে শিবির যে একটা কাজ করে ধরেন এটার বেনিফিশিয়ারি হচ্ছে বা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বোর্ড বাহিনী বলেন যেইভাবে বলেন তারা সেটার প্রশংসা করাচ্ছে, আপনারা 5টা-10টা কাজ করেও এটা করতে পারতেছেন না। কারণ আপনি গ্রুপ ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে কি শিবিরের মতো এরকম একক রাজনীতি করতে পারেন না? একক রাজনীতি আসলে মানে গ্রুপ ভিত্তিক রাজনীতিটা আপনি ওইভাবে নিন না। জিনিসটা হলো গ্রুপ ভিত্তিক রাজনীতি কি, আমাদের রাজনীতিটা যখন একজন দেখে, যেমন আমাদের গ্রুপের যে লিডার থাকে তার বিভিন্ন কার্যক্রম, তার আচার আচরণ, কথাবার্তা ওইভাবে দেখে তাকে পছন্দ করে হয়তো ওই গ্রুপটা রাজনীতি করি। এইভাবে রাজনীতিটা চলে আসছে আমাদের এখানে। আপনার মানে গ্রুপটা ওইভাবে আপনার মিন করার কিছু নাই, বা আমি ওইভাবে বুঝাতে চাই না গ্রুপ ভিত্তিক রাজনীতিটা মারামারি এরকম কিছু না। আমরা হয়তো আমাদের বড় ভাইকে ওই গ্রুপ দেখে, একজনকে আইডল দেখে ওই রাজনীতিটা করি। যেমন আমি আমাদের ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আমানুল আমান ভাইছে, তার আইডিওলজি, তার ত্যাগ, তার শ্রম, তার রাজনীতি দেখে কিন্তু ওই গ্রুপ রাজনীতিটা করি আমরা। তো এইভাবে শিবির যে রাজনীতি করে তাদের রাজনীতির প্যাটার্ন তাদের কাছে, আমাদের রাজনীতির প্যাটার্ন আমাদের কাছে। আমরা এইভাবেই রাজনীতি করে অভ্যস্ত বা রাজনীতি করি, এইভাবে আমাদের রাজনীতি চলমান আছে। একটু শেষ দিকে আসি, সেটা হলো আমিও এক সময় ঢাকা কলেজে পড়াশোনা করেছি। তো ঢাকা কলেজে দীর্ঘদিন আসলে ছাত্র সংসদের নির্বাচন নাই,
এই ইন্টিরিয়ামের আমলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। একজন ছাত্র নেতা হিসেবে আপনি কি প্রত্যাশা করেন কিনা যে ছাত্র সংসদ আসলে থাকা উচিত এবং ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের এই যেই কল্যাণমূলক কাজ কলেজ থেকে করবে সেটা করা উচিত, এটা আপনি মনে করেন? অবশ্যই দেখেন, ঢাকা কলেজে আপনার ছাত্র সংসদের অনেক ঐতিহাসিক আছে, ভূমিকা আছে এবং দীর্ঘদিন ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন ছিল বিগত আওয়ামী আমলে সহ আরও কিছু আমলে আপনার স্বৈরাচার এরশাদ আমল থেকেই নির্বাচনটা বন্ধ ছিল। তো ওই ধারাবাহিকতায় এখনও বন্ধ আছে। তো আমরা আমাদের পক্ষ থেকে সবসময় এই নির্বাচনের জন্য আমরা খুবই আন্তরিকভাবে অপেক্ষা করি এবং আমরাও বিভিন্ন জায়গায় তাগাদা দেই। কিন্তু আসলে পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচন করার মতো এখন ওরকম পরিবেশ পরিস্থিতি এখন নাই, হয়তো দেখি প্রশাসন থেকে এই নির্বাচনটা এখনও করার জন্য অতটুকু নেই। কিন্তু আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হোক এবং আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে আছি এবং আমরা আমাদের ক্যাম্পাসে আমাদের যে সামাজিক কার্যক্রম আমরা অবশ্যই আশাবাদী ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদল ফুল প্যানেলে জয়লাভ করবে ইনশাল্লাহ। আপনার মূল্যবান সময় আমাদেরকে এতক্ষণ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাণিজ্য প্রতিদিনকেও ধন্যবাদ, আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরাও বিশ্বাস করি একটি সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সকল ছাত্র সংগঠন তারা একত্রে বাংলাদেশের মেধাবী ছাত্রদের বা আগামীর বাংলাদেশ যারা নির্মাণ করবে তাদেরকে নিয়ে কাজ করবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জনাব মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকার। আপনাদের সাথে আবার অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।